ভাবুন তো এমন একটা দেশের কথা যে দেশের মাটির নিচে এক ফোঁটা তেল নেই, নেই কোনো সোনা, হীরা বা খনিজ সম্পদ। এমনকি শুনলে হয়তো অবাক হবেন, একটা সময় এই দেশটিকে খাবার পানি পর্যন্ত অন্য দেশ থেকে কিনে আনতে হতো। হ্যাঁ, একদম শূন্য হাতের একটা দেশ। কিন্তু আজ বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর লিস্ট খুললেই দেখবেন এদের নাম একদম ওপরের দিকে জ্বলজ্বল করছে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব ঠিক কিভাবে একেবারে শূন্য থেকে শুরু করে একটা দেশ গোটা বিশ্বের অন্যতম শক্তিশালী ইকোনমিক পাওয়ার হাউসে পরিণত হলো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, কারণ আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের নতুন টপিকে ভিডিও বানাতে উৎসাহিত করে। তাহলে চলুন শুরু করা যাক। সবচেয়ে বড় প্যারাডক্স বা বৈপরীত্যটা আসলে কি জানেন? মাত্র ৭০০ বর্গ কিলোমিটারের ছোট্ট একটা দ্বীপ, যেখানে মানুষের বেঁচে থাকার মতো বেসিক জিনিসগুলোরও তীব্র ঘাটতি ছিল, সেই জায়গাটাই আজ বিশ্বের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল হাবগুলোর একটি। মানে, এটা কিভাবে সম্ভব? এটা কি শুধুই কোনো ম্যাজিক, নাকি দূরদর্শী নেতৃত্বের ফল, নাকি এর পেছনে লুকিয়ে আছে একদম নিখুঁত সুনির্দিষ্ট কিছু মাস্টার প্ল্যান যা পুরো বিশ্বের অর্থনীতির সমীকরণটাই বদলে দিয়েছে? এই ইকোনমিক মিরাকেলটা আসলে কিভাবে ঘটল তা আমরা আজ ধাপে ধাপে ডিকোড করব। আমাদের আজকের এজেন্ডায় থাকছে শূন্য থেকে শুরু, ভৌগোলিক আশীর্বাদ, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, মানব সম্পদে বিনিয়োগ, বিশ্ব বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠা, এবং সবশেষে এই বিশাল সাফল্যের পেছনের আসল বাস্তবতাটা আসলে কি। আজকের এই ঝকঝকে আধুনিক সিঙ্গাপুরকে দেখে হয়তো বিশ্বাসী হতেই চাইবে না যে একটা সময় এই দেশটির স্বাধীনভাবে টিকে থাকা নিয়েই সবার মনে বিশাল সন্দেহ ছিল। ১৯৬৫ সালে যখন তারা মালয়েশিয়া থেকে আলাদা হয়ে গেল, তখন অনেকেই ধরে নিয়েছিল এই ছোট্ট দেশটা বোধহয় আর টিকতেই পারবে না। স্বাধীন হওয়ার পরপরই তাদের ঘাড়ে চেপে বসল ভয়াবহ বেকারত্ব, মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই, তার উপর চরম মাত্রার সাম্প্রদায়িক উত্তেজনা। আর সবচেয়ে বড় ধাক্কা, তাদের হাতে আক্ষরিক অর্থেই কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না। মানে, টিকে থাকার মতো কোনো পুঁজি তাদের ছিল না। আর ঠিক এরকম একটা খাদের কিনারায় দাঁড়িয়েই সামনে এলেন তাদের নেতা লি কুয়ান ইউ। তিনি একটা অদ্ভুত কিন্তু শক্তিশালী সত্যি উপলব্ধি করেছিলেন। তিনি ভাবলেন, মাটির নিচে যদি কোনো সম্পদ নাই থাকে তাতে কি, আমরা মানুষের মেধা আর বুদ্ধিকেই সম্পদে পরিণত করব। একদম সোজা হিসাব। আর তার এই একটা ফিলোসফি পুরো দেশের ভবিষ্যতের ট্র্যাক এক লম্হায় হতাশা থেকে অসীম সম্ভাবনার দিকে ঘুরিয়ে দিয়েছিল। একটা দেশের ভাগ্য বদলাতে তার ম্যাপের অবস্থান যে কতটা গেম চেঞ্জার হতে পারে, সিঙ্গাপুর তার সবচেয়ে বড় প্রমাণ। ম্যাপের দিকে তাকালে দেখবেন তারা ঠিক ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের একদম মাঝখানে বসে আছে। বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্রপথটা গেছে এই ছোট্ট দ্বীপটার ঠিক পাশ দিয়ে। এটা এমন একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ যার কারণে মাটির নিচে সোনাদানা না থাকলেও এই লোকেশনটাই তাদের কাছে সবচেয়ে বড় লটারির টিকিটের মতো হয়ে উঠল। কিন্তু শুধু লোকেশন থাকলেই তো হবে না, সেটাকে কাজে লাগাতে হবে, তাই না? তারা খুব মেথডিক্যালি এই ভৌগোলিক সুবিধাটাকে গ্লোবাল ট্রেডের সেন্টারে পরিণত করল। প্রথমে তারা এই ব্যস্ত সমুদ্রপথের পুরোটুকু অ্যাডভান্টেজ নিল। দ্বিতীয় ধাপে তারা বানিয়ে ফেলল একটা বিশাল ওয়ার্ল্ড ক্লাস সমুদ্র বন্দর, যেখানে আজ প্রতি বছর বিশ্বের লাখ লাখ কন্টেনারের ট্রাফিক সামলানো হয়। আর ৩ নম্বর ধাপে এসে তারা শুধু জলপথেই আটকে থাকলো না, তারা দেশটাকে বানিয়ে ফেলল ইন্টারন্যাশনাল এভিয়েশন বা বিমান যোগাযোগের এক বিশাল হাব। একদম মাস্টার স্ট্রোক। অনেক উন্নয়নশীল দেশেই দেখা যায় প্রচুর পোটেনশিয়াল থাকা সত্ত্বেও শুধু দুর্নীতির কারণে তারা ইনভেস্টমেন্ট হারায়। কিন্তু সিঙ্গাপুর এখানে একদম অন্য রাস্তায় হাঁটল। তারা এমন কড়া আইন আনল যে আপনি অনেক পাওয়ারফুল কেউ হন বা সাধারণ কোনো সরকারি আমলা, দুর্নীতির প্রমাণ পেলেই কঠিন শাস্তি অবধারিত, কোনো ছাড় নেই। এর ফলে যেটা হলো, গ্লোবাল কোম্পানিগুলো একটা ভরসা পেল। তারা বুঝল এখানে নিয়ম সবার জন্য সমান। আর এই বিশ্বাসের ওপর ভর করেই দেশটিতে স্রোতের মতো বিদেশি বিনিয়োগ আসতে শুরু করলো। আগেই বলেছিলাম, মাটি খুঁড়ে যখন কিছু পাওয়া যাচ্ছে না তখন মানুষকেই সবচেয়ে বড় সম্পদ বানাতে হবে। তো সরকার কি করলো? তারা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশে টাকাগুলো ঢালতে শুরু করলো স্পেসিফিক কয়েকটা জায়গায়: শিক্ষা, অত্যাধুনিক প্রযুক্তি, স্কিল ডেভেলপমেন্ট আর সায়েন্টিফিক রিসার্চ। তারা খুব ভালো করেই জানতো যে একটা জাতিকে যদি শক্তভাবে দাঁড়াতে হয় তাহলে একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন সিস্টেমের কোনো বিকল্প নেই। আর সেই বিশাল ইনভেস্টমেন্টের রেজাল্ট আজ আমাদের সবার চোখের সামনে। সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা এখন বিশ্বের সেরাদের একটা। এর মাধ্যমে তারা প্রতি বছর হাজার হাজার চরম মেধাবী ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী আর টেকনোলজিস্ট তৈরি করছে। এই যে একটা হাইলি স্কিলড ওয়ার্কফোর্স তৈরি হলো, এরা শুধু নিজেদের দেশকেই পাল্টে দিচ্ছে না, বরং গোটা বিশ্বের অর্থনীতির চাকাকেই ঘোরাচ্ছে। আপনি কি কখনো ভেবেছেন বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো কেন সিঙ্গাপুরকেই বেছে নেয়?
এর পেছনে খুব সলিড কিছু কারণ আছে। তাদের ট্যাক্স স্ট্রাকচার খুবই আকর্ষণীয়, ব্যবসা করাটা সেখানে একদম পানির মতো সোজা, আছে দারুণ স্ট্রং লিগ্যাল সিকিউরিটি, আর রাজনৈতিকভাবে দেশটা প্রচণ্ড স্টেবল। এই যে একটা পারফেক্ট ইকোসিস্টেম, এর কারণেই নামি দামি সব গ্লোবাল কর্পোরেশন তাদের এশিয়া প্যাসিফিক হেডকোয়ার্টার বানানোর জন্য এই ছোট্ট দ্বীপটাকেই বেছে নিতে বাধ্য হয়। আর মজার ব্যাপার হলো, তারা কিন্তু শুধু বর্তমান নিয়েই খুশি নেই, ফিউচার ইকোনমির জন্য তারা একদম রেডি। ব্যাংকিং, ফিনটেক, শিপিং থেকে শুরু করে বায়োটেক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো একদম কাটিং এজ সেক্টরগুলোতে তারা অবিশ্বাস্য স্পিডে এগিয়ে যাচ্ছে। এক কথায় ফিউচার প্রুফ একটা ইকোনমি। এই বিশাল সাফল্যের পেছনের রিয়েলিটিটা আসলে কি? কারণ পৃথিবীতে বড় কোনো কিছুই তো বিনামূল্যে আসে না, তাই না? এই চোখ ধাঁধানো ইকোনমিক সাকসেসেরও কিন্তু একটা চড়া দাম আছে। একদিকে তারা যেমন টপ গ্লোবাল ওয়েলথ, সুপার সেফ এনভায়রনমেন্ট আর ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার এনশিওর করেছে, ঠিক অন্যদিকে এর বিনিময়ে সেখানকার কস্ট অফ লিভিং বা জীবনযাত্রার ব্যয় হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর সবচেয়ে বেশিগুলোর একটি। আইন এতই কড়া যে খুব সাধারণ কোনো ভুলের জন্য হয়তো বিশাল অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। আর সেখানকার হাউজিং মার্কেট, সেটাও সাধারণ মানুষের নাগালের চেয়ে অনেকটাই বেশি এক্সপেন্সিভ। তো পুরো ব্লুপ্রিন্টটাকে যদি আমরা সামারি করি, তাহলে কি দাঁড়ায়? একটা ছোট্ট সম্পদহীন দেশের এই অভাবনীয় সমৃদ্ধির পেছনে মূলে ছিল ভীষণ দূরদর্শী নেতৃত্ব, লং টার্ম প্ল্যানিং, এডুকেশনে আনকম্প্রোমাইজিং ইনভেস্টমেন্ট, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কিছু জানার আর শেখার এই আগ্রহটা বেঁচে থাকুক সবসময়।